আপনি দেখবেন যে ইসলামী দলগুলো পিআর এর মতো অ্যাডভান্স ডেমোক্রেটিক প্রসেসকে সাপোর্ট করতেছে। তার মানে তারা একটা গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়ার পক্ষে দাঁড়ায়। কারণ তারা সরাসরি ভোট করলে হাইরা যাবে, সেই জন্য। যে কেউ মানে বাংলাদেশের রাজনীতিতেই আমরা এটা এরকম প্রায় শুনে থাকি যে অমুক দল অর্থাৎ বিএনপি ক্ষমতায় গেলে তারা কোনোদিন শরিয়া বিরোধী কোনো আইন করবে না। আমি আইনের ছাত্র না, কিন্তু আমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করতেছিলাম যে বাংলাদেশে কি কোনোদিন কোনো আইন ছিল যেটা শরিয়া বিরোধী, বা এখনো কি আসে কিনা, এটাও যদি আমাকে একটু বলতেন যে বাংলাদেশের এক্সিস্টিং কোনো ল কি শরিয়া বিরোধী কিনা, বা কখনো ছিল কিনা। আপনি যদি দুইটা প্রসঙ্গ একটু বলতেন তাহলে। ইম্পর্টেন্ট কোশ্চেন। না, শরিয়া বিরোধী আইন তো আছে। ধরেন আমাদের যেটা আপনার পারিবারিক আইন, যেটা সেই পারিবারিক আইন বেসিক্যালি রিলিজিয়াস বেসড, মুসলিম পারিবারিক ল। কিন্তু আপনি যদি নর্মাল পেনাল কোডে যান, ধরেন যে চুরি করলে শাস্তি কি হবে, ডাকাতি করলে শাস্তি কি হবে, সুদ অ্যাপ্লিকেবল কিনা, এটা অ্যাকসেপ্টেবল কিনা, এইসব জায়গায় তো আপনার শরিয়ার সাথে এক্সিস্টিং ল কন্ট্রাডিক্ট করে। আমরা যেটা একটা তো হচ্ছে শরিয়ার সাথে সাংঘর্ষিক হওয়া, আরেকটা হচ্ছে শরিয়া বিরোধী হওয়া। যেমন বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের আইন কিন্তু বাংলাদেশের কোনো মানুষকে সুদ খাইতে বাধ্য করতে পারে না, সেটা হচ্ছে তার চয়েস। সে কিন্তু ব্যাংকেও একটা 2 লাইন লিখলে তার সুদ কিন্তু এটার মধ্যে সে যাবে না। এখন এই জিনিস কিন্তু আমি বলতেছি হচ্ছে শরিয়ার সাথে কন্ট্রাডিক্টরি। যেমন ধরেন বাংলাদেশের কেউ চাকরি করলে সে নামাজ পড়িতে পারিবে না, সে রোজা রাখিতে পারিবে না, দাড়ি রাখিতে পারিবে না। ওইরকম কোনো আইন কখনো আছে কিনা, কখনো ছিল কিনা? সকল জায়গায় আমাদের শরিয়া আইন নাই, কিন্তু আপনি যদি এটাকে এইভাবে ইন্টারপ্রিটেশন করেন যে আমি আমার ব্যক্তিগত এবং কালেকটিভ লাইফে ইসলামের বিধিবিধান পালন করব, তাহলে সেই স্পেসটা আমার জন্য ওপেন আছে কিনা, তাহলে এটা অলমোস্ট ওপেন আছে। আপনি বলতে পারেন 90-95% ওপেন আছে। আমি যদি এই দুইটা লাইন একটু দেখি, যে বিএনপি শরিয়া বিরোধী কোনো আইন করবে না, এটা শেখ হাসিনাও বলতো, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না। কিন্তু আমি খুঁজতে চেষ্টা করতেছি বাংলাদেশের কোনো আইন আছে কিনা, মানে আইন আমাকে বাধ্য করা হইতেছে যে তুমি রাস্তায় উলঙ্গ হয়ে চলাফেরা করিবে, যেহেতু শরীয়ত আমাকে বলতেছে যে আমাকে সতর ঢাকা রাখতে হবে। এর এগেইনস্টে কোনো আইন আছে কিনা যে এই জায়গায় গেলে তোমাকে এইটা করতে হবে? আমি সেইটার কথা না, এরকম বাধ্যবাধকতা সাধারণত আইন নাই। এবং এটা না থাকার কারণ হলো যে আমাদের এই দেশ যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম মেজরিটি কান্ট্রি, বহু আগ থেকে রাজনীতিতে আপনার এই ধর্মের একটা প্রভাব আছে। যেমন ধরুন 1970 সালের নির্বাচনেও কিন্তু শেখ মুজিবুর রহমান এই কথা বলছেন যে উনি কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না। এটা হিস্ট্রিক্যালি চলে আসছে। যখন 47-এ যখন পাকিস্তান হলো, পাকিস্তান যখন তার লিগাল ফ্রেমওয়ার্কের কথা বলছে, তখন কিন্তু আপনার এই মুসলিম ব্যালেন্সগুলো ওখানে গেছে। ইভেন ব্রিটিশরা আইসাও কিন্তু এই দেশে মুসলিম পারিবারিক আইন চেঞ্জ করে নাই, কিন্তু সামটাইমস এটা আসে। কিভাবে আসে আমি আপনাকে বলি। যেমন ধরেন যে উত্তরাধিকার আইন যখন আসে মেয়েদের সম্পত্তিতে সমান অধিকারের প্রশ্নে, তখন আপনি দেখবেন যে নারী অধিকার কমিশন কিছুটা প্রোগ্রেসিভ জায়গা থেকে তারা যে ইসলামের আপনার উত্তরাধিকার আইন, সেটার সাথে একটা কন্ট্রাডিক্টরি জায়গায় গিয়ে দাঁড়ায়। তো কিছু কিছু জায়গায় এর সম্ভাবনা থাকে, কিন্তু অল্প। আমি আপনার মেইন প্রশ্ন আপনি যান, কিন্তু আপনি আমাকে, আপনার সাথে তো আমার বিভিন্ন সময় আরো কথা হবে ক্যামেরার সামনে বা ক্যামেরার বাইরে, আপনি আমাকে একটু সাহায্য করেন আমার প্রেমিসটা, যে মানে আসলে বিএনপি দাবি করতেছে, তার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করছিল যে তারা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না। আমার থিসিসটা হলো বাংলাদেশে কোনো আইনকে আপনি কোরআন বা সুন্নাহর দৃষ্টিকোণ থেকে বিরোধী বলতে পারবেন কিনা, সাংঘর্ষিক বলতে পারবেন কিনা, অর্থাৎ কোনো হারাম জিনিস হালাল বাংলাদেশে এরকম কোনো কিছু আছে কিনা, এটা আপনি আমার পরে সাহায্য করেন। আচ্ছা, আমি এটা নিয়ে আলোচনা করবো, কিন্তু আপনি বাধ্যবাধকতার জায়গা থেকে যদি ধরেন, তাহলে আমি আপনার সাথে এগ্রি করি যে মূল প্রেমিসটা আসলে ইসলামের সাথে অ্যালাইন্ড। এবং আমাদের মোরাললেস সকল পলিটিক্যাল পার্টি এই কথাটা বলে যে তারা নতুন করে এমন কোনো আইন করবে না যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। এবং এটা আমি খুব পজিটিভ মনে করি গণতন্ত্রের জায়গা থেকে, থিওলজি না, গণতন্ত্রের জায়গা থেকে। কিভাবে? আপনার দেশের 90% মানুষের যদি ধর্মের ব্যাপারে কনসার্ন থাকে, তাহলে তো ডেমোক্রেটিকলি তার সেই কনসার্ন আইনের মধ্য দিয়ে রিপ্রেজেন্টেশন হওয়া উচিত, তাই না? তো এটাই গণতন্ত্রের মধ্যে দিয়ে হয়েছে, এটা এবং ভালো জিনিস। এখন আপনি আসেন যে ইসলামী রাজনৈতিক দলগুলো তাহলে আলাদা করে কি চায়, বা এই সময় তারা কি অফার করতে পারে। এখানে কিছু কিছু জিনিস সহজ আর কিছু জিনিস কমপ্লিকেটেড। যেমন সহজ জিনিসটা হইলো যে তারা এখন বলে যে, যেমন জামাত ইসলামকে যদি বলেন আপনি, জামাত বলে যে তারা সৎ লোক চায় এবং তারা যোগ্য লোক চায়। তো তারা ইসলামকে এইভাবে দেখে যে একটা রাজনৈতিক দল যদি ইসলামের নীতি আদর্শের উপরে বড় হয়, এইটার পড়াশোনার ট্রেনিং তাদের অভ্যন্তরে থাকে, তাহলে এই রাজনৈতিক দল যে লিডারশিপ তৈরি করবে তারা অনেস্টলি দেশের নেতৃত্ব দিতে পারবে। এবং এই জায়গা থেকে তাদের প্রোগ্রেসিভ ভূমিকা আছে। যেমন ধরেন এখনকার সংস্কার যে প্রপোজালগুলো আসতেছে, আপনি দেখবেন যে ইসলামী দলগুলো
পিআর এর মতো অ্যাডভান্স ডেমোক্রেটিক প্রসেসকে সাপোর্ট করতেছে, তার মানে তারা একটা গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়ার পক্ষে দাঁড়ায়। তো এটা হচ্ছে কারণ তারা সরাসরি ভোট করলে হাইরা যাবে, সেই জন্য না না, আপনি এটারে দুইভাবে দেখতে পারেন। আপনি চাইবে এইভাবে ইন্টারপ্রেট করতে পারেন, আরেকভাবে আপনি ইন্টারপ্রেট করতে পারেন যে তারা একটা বেটার ডেমোক্রেটিক সিস্টেম চায়। যেমন আপনি ধরেন যে প্রধানমন্ত্রী ডক্টর গালিব আমি মাঝখানে একটা কথা বলে রাখি। আমার এক জামায়াতের নেতার সঙ্গে কথা হইতেছিল এক অনুষ্ঠানে, উনি আমাকে বলে গেলেন যে ৭১% লোক বাংলাদেশে পিআর সিস্টেমে ভোট হোক সেটা চায়, যেটা জরিপে উঠে আসছে। এখন আমি যেহেতু একটু বয়সও হয়েছে, একটু স্লো হয়ে গেছি, আমি কিন্তু এটা ওনারা বলতে পারলাম না এই জরিপটা ছিল হচ্ছে উচ্চ কক্ষের জন্য, না উচ্চ কক্ষের জন্য, সেটা ছিল। উনি কিন্তু ব্যাপারটা এমন ভাবে বলছেন যে এটাই সংসদ নির্বাচনের জন্য ৭১% লোক চায় যে এটা পিআর সিস্টেম, উনি এটা এইভাবে বলছেন। কিন্তু না না না, ট্রু খালেদা, দেখেন নিম্নকক্ষে পিআর এর ব্যাপারে কিন্তু আমিও বিরোধিতা করছি, আমি নিম্নকক্ষে পিআর এর পক্ষে না, কিন্তু আমি পয়েন্টটা ওইখানে তুলতেছি না। আমি পয়েন্টটা তুলতেছি, আপনি যদি ইসলামী রাজনীতিকে বুঝতে চান তার প্রায়োরিটি কোথায়, তাহলে আপনি দেখবেন যে সে ডেমোক্রেটিক সিস্টেমটাকে আরো ভালো করতে চায়, এবং এর মধ্য দিয়ে দেশে একটা ভালো জনবান্ধব গণতান্ত্রিক পদ্ধতি তৈরি করতে চায়, একটা কল্যাণ রাষ্ট্র তৈরি করতে চায়। এই ভোকাবুলারি এবং এই কাজ আপনি তার মধ্যে দেখবেন। এটা হচ্ছে আমার আর্গুমেন্ট এখানে, প্রথম পয়েন্ট। সেকেন্ড হলো, সে চায় যে ইসলামী মূল্যবোধের একটা রিফ্লেকশন সমাজে, রাষ্ট্রে, আইনে, সকল জায়গায় থাকুক। সে এটাকে প্রিচ করবে, সে এডুকেশন সিস্টেমের মধ্যে আরো বেশি করে ইসলামকে প্রিচ করবে, সে রাষ্ট্রের পদ্ধতির মধ্যে ইসলামকে প্রিচ করবে। এবং থার্ড, যেটা মোর কমপ্লিকেটেড সিস্টেম, সেটা হলো যে মডার্ন সিস্টেমের মধ্যে আমরা যেখানে একটা ন্যাশনাল স্টেট করছি, তার সাথে যদি ইসলামের নানান প্রপোজিশন এবং পজিশনের কনফ্লিক্ট তৈরি হয়, তাইলে পরে আপনি একটা নন ইসলামিক সিস্টেম থেকে কিভাবে ইসলামিক সিস্টেমে আপনি ট্রানজিশন করবেন, এইটা নিয়ে তারা কাজ করতে চায়। কিন্তু এই ট্রানজিশনটা তারা কিভাবে করবে, আমি মনে করি এটা তাদের পলিটিক্যাল ফিলোসফি এখন ক্লিয়ার না। ডক্টর গালিব, আমি একটু শুধু মানে একটু ভেঙে ভেঙে বুঝতে চেষ্টা করি, কারণ অনেকের কাছে আমি এটা জানতে চাই, কিন্তু আসলে তো মানে ইসলামী মূল্যবোধ বলে আপনি যেটা বললেন যে ইসলামী মূল্যবোধ কায়েম করতে চায়, কিন্তু ইসলামী মূল্যবোধ বলতে তো কোনো A+B হোল স্কয়ারের সূত্র নাই। ইসলামী মূল্যবোধের 100 রকমের রিপ্রেজেন্টেশন আছে। এখন আপনি কোন ইসলামী মূল্যবোধ নিবেন, সেটা কি ইরান, সেটা কি ওমান, সেটা কি সৌদি আরব, সেটা কি মালয়েশিয়া, সেটা কি নিজেদের মানে হোম গ্রোন কোনো কিছু, এইটা তো আমাদের একটা ধারণা দেওয়া দরকার যে আমরা এরকম একটা জিনিস নিব। এটা কি টার্কিও আবার 5টা ফেজে 8 রকমের। এটা কি ইজিপ্ট আবার নানা, মানে আপনি এইগুলো আমার চেয়ে আরো অনেক ভালো জানেন। তো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি একটু অ্যাড্রেস করি। দেখেন, এখানে আমরা যখন ধরেন যদি বলি ইসলামী রাষ্ট্র অথবা শরিয়া রাষ্ট্র অথবা ইসলামী মূল্যবোধ, ইসলামী সিস্টেম, যেই অর্থে কোট আনকোট আমরা ইউজ করি, এইটা অধিকাংশ ক্ষেত্রেই কোনো একক কনসেপ্ট না। এখানে নানান ধরনের আলাপ আলোচনা হইতে পারে, নানান মতামত হইতে পারে। তো আমাদের যেটা করতে হবে যে আমাদের প্রত্যেকটা স্পেসিফিক পলিটিক্যাল পার্টিকে ডাইকা আইনা জিজ্ঞেস করতে হবে ইস্যু ভিত্তিক, এই ইস্যুতে আপনি ইসলাম কেমনে বুঝেন, আপনার ইসলাম মূল্যবোধ কি, আপনার পজিশন কি, এই ইস্যুতে আপনি কি বুঝেন। এইভাবে ইস্যু ধরে ধরে কেস বাই কেস তাদের সাথে আমাদের গণপরিসরে আলাপ আলোচনা করতে হবে। তাইলে পরে আপনি যে প্রশ্ন চাইতেছেন এই প্রশ্নের উত্তর পাবেন। এবং মোটামুটি ভাবে 180 বছর লাগবে ডক্টর গালিব। আমি বলি কেন আমি 180 বছরের কথা বলছি। আধুনিক গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে তো আমরা এই আলোচনা করি। ধরেন যে বিএনপির রাষ্ট্র দর্শন কি, সেই আলোচনা আমরা করি না। বিএনপি রাষ্ট্র দর্শনের ক্ষেত্রে না ডক্টর গালিব, দেখেন বিএনপি রাষ্ট্র দর্শনের ক্ষেত্রে কিন্তু বিএনপির এই পজিশন আছে যে বিএনপি যদি মনে করে আজকে এটা ঠিক না, কালকে ও এটা চেঞ্জ করে নিতে পারে। বিএনপি রাষ্ট্র দর্শনের মধ্যে আপনি 1978 থেকে আজকে 2025 সাল পর্যন্ত 7 বার আপনি এটার মধ্যে একটা টার্ন অ্যান্ড টুইস্ট পাবেন, অনেক রকম ভাবে আপনি এটা। কিন্তু আপনাদের মুশকিল হচ্ছে, আপনাদেরই কিন্তু শুনতে হইতেছে যে ইসলামের তো ভার্সন হয় না, এবং নামাজে কেমনে দাঁড়াবে সেইটা নিয়ে খুনাখুনি হইতেছে, মসজিদের সামনে গিয়ে লিখতে হইতেছে যে এটা আরেকটা জিনিস। আপনারা এইটাও তো অ্যাড্রেস করতে হবে। এখন আপনি এটা আলোচনা করে কেমনে এটা ঠিক করবেন, আপনি যদি নেতৃত্ব দেন, আমি জামাত ইসলামের কথা বলতেছি, আপনি যদি নেতৃত্ব দেন, আপনাকে তো প্রথমে বইলা নিতে হবে যে আমি এইটা করতে যেতেছি, তোমরা আমার সাথে একমত কিনা। আপনি তো এটা ওপেন এন্ডেড রাখতেছেন, সবাই যাতে আপনার পক্ষে আসে। না না না, আমি তাহলে আপনি আমার পজিশন ভুল বলছেন। আমি বলতেছি যে একটা রাজনৈতিক দল যখন নিজেকে বলতেছে আমি ইসলামী রাজনৈতিক দল, তখন তাকে প্রত্যেকটা ইস্যুতে সে কোনটাকে তার প্রেফার্ড
অথবা পারফেক্ট ইসলামিক প্রিন্সিপাল বলে মনে করে সেটাকে ওপেন ডেক্লারেশন করতে হবে এবং সেই ডেক্লারেশনের বেসিসে সমাজের সাথে তার আলাপ আলোচনা হইতে হবে Okay. এবং দুইটা ইসলামিক দল দুই রকম চিন্তা করতে পারে, ওকে, তিনটা ইসলামিক দল তিন রকম চিন্তা করতে পারে। Right. এখানে আপনি মডেলে তারে ফলাইতে পারবেন না। হ্যাঁ। এটা ইসলামিক দলের দায়িত্ব হইল যে সে ইসলাম বলতে কি বুঝে, কিভাবে ইমপ্লিমেন্টেশন করবে, প্রত্যেক পলিসিতে তার স্ট্যান্ড কি, এটা সে ক্লিয়ার করবে। Okay. এবং ক্লিয়ার করার পরে তাদের সাথে আমাদের গণপরিসরে আলাপ আলোচনা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার কাছে আমি একদম তাহলে এখন কুইক ফায়ার স্পেসিফিক কিছু প্রশ্ন করি, কারণ মনিয়াপার অনেক ক্লান্ত, এটা বুঝে দিয়েছে। আমাদের দর্শকরা বলতেছেন যে মনিয়াপার ঘুম পাইছে কিনা, আমি একদম স্পেসিফিক প্রশ্ন করতে চাই, কারণ আপনার সাথে এই আলোচনাগুলি গুরুত্বপূর্ণ। আপনি আমাকে বলেন তো যে জামায়াতে ইসলামী খেলাফত চায় না গণতন্ত্র চায়? জামাত ইসলামী খেলাফতের নীতির ভিত্তিতে একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র চায় বলে আমি মনে করি। এটা তো ডক্টর কালিম, এটা তো পুরোপুরি হাঁসজারু হইলো, না, হাঁস no, এবং no. সজারুর মিশ্রণ হইলো। না খালেদ ভাই, এটা হচ্ছে ইসলামকে সিরিয়াসলি না পড়ার কারণে এই প্রশ্নগুলো আপনারা করেন। এগুলো ইসলামিক থিওলজি এবং ফিলোসফির মধ্যে অনেক কমপ্লিকেটেড আলোচনা আছে। তার মানে ইসলামে গণতন্ত্র আছে, খেলাফত আছে। আচ্ছা, মানে ডক্টর কালিম, আমি আপনাকে একটা খুব ক্লিয়ার প্রশ্ন বলি। আপনি শাসক নির্বাচনে আবু বকরের সিস্টেম চান না ওমরের সিস্টেম চান? কোনটা ইসলাম? আপনি আমাকে বলেন কোনটা ইসলাম। একভাবে শাসক আপনি নির্বাচন আমাকে করেন। বলেন কোনটা ইসলাম। আপনি উমাইয়াদের শাসন ব্যবস্থা চান, আব্বাসীদের শাসন ব্যবস্থা চান? আপনি আমারে বলেন কোনটা এটা ইসলাম। আমার দুইটাই ইসলাম। দেখেন, আবু বকর আপনি এখন জামাতে ইসলামী কি আমাকে পরিষ্কার করছে যে ও কোনটা চায়? উমাইয়াদের চায় না আব্বাসীদের চায় না অটোমানদের চায়? ও আমারে পরিষ্কার করছে? না, জামাত ইসলাম এটা করে নাই। আমি এটাই বলতেছি যে ইসলামিক রাজনৈতিক দলের দায়িত্ব হলো এটাকে ক্লিয়ার করা। কিন্তু আপনি যখন এই কথা বলেন যে, আমি যখন বললাম যে খেলাফতের প্রিন্সিপালের আলোকে সে আধুনিক রাষ্ট্র চায়, আপনি এই দুইটা জিনিসকে কনফ্লিক্টিং মনে করতেছেন এবং মনে করতেছেন আমি যখন দুইটা মিক্স করতেছি আমি একটা গোজামিল দিতেছি। এটা রাইট না। আমি বলতেছি এটা রাইট না। কিন্তু আপনি যদি এই প্রশ্ন করেন যে জামাত কি এইটা আউটস্পোকেন ওয়ার্ডিং এ খুব পারফেক্টলি বলছে জনগণকে, আমি বলবো না, ইসলামিক দলগুলোর এখানে বলে না ঘাটতি কেন? আছে।